বাংলাদেশে যখন নির্বাচনের বাকি আর 1 মাসের মাত্র বেশি কিছু সময়, আর যখন বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি ওসমান হাদির মৃত্যুর পর থেকে আবারও তুঙ্গে উঠেছে এবং দুদেশের সম্পর্কটা এমনই জটিল হয়ে পড়েছে যে সে সম্পর্কের ছাপ গিয়ে পড়ছে এমনকি ক্রিকেট মাঠে। অন্যদিকে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এসেছেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে, এবং খালেদা জিয়ার মৃত্যুর শোককে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী থেকে ভারত সরকার যে ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে এটা পরিষ্কার যে তারা একদিকে যেমন ধারণাই করা যেতে পারে তারেক রহমানের দেশে ফেরার পেছনে একটা প্রধান সমর্থক শক্তি হিসেবে কাজ করেছেন, তেমনি তারা আগামী নির্বাচনে বিএনপি সরকার এলে সে সরকারের সঙ্গে একটা সক্রিয় সম্পর্ক গড়ে তুলে আবারও ভারত বাংলাদেশ সম্পর্ক চাঙ্গা করার দিকে মুখিয়ে আছে। কাজেই এ অবস্থায় শেখ হাসিনা যে নতুন সাক্ষাৎকারটি দিয়েছেন সেটা কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে সেদিক থেকে যে এ অবস্থায় শেখ হাসিনা ভারত প্রসঙ্গে কি বলেন, ভারতের সঙ্গে বিএনপির রাজনীতির যে নতুন মৈত্রী সেটাতেই কি প্রতিক্রিয়া দেখান। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সরাসরি তারেক রহমানের প্রত্যাবর্তন, তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক, কিংবা বিএনপির সঙ্গে তার ভারত সরকার একটা মৈত্রীর সূত্র খুঁজে পেতে চাইছে কিনা সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি স্পষ্টতই এটার দিকে গুরুত্বারোপ করেছেন যে ইন্ডিয়ার ভারতের এই পুরো অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে এবং বাংলাদেশের লং স্ট্যান্ডিং পার্টনার, দীর্ঘমেয়াদী বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার ক্ষেত্রে এবং বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ আনার ক্ষেত্রে। শেখ হাসিনার CNN নিউজ 18কে দেওয়া এই সাক্ষাৎকারটা পড়লে স্পষ্টত বোঝা যায় যে তিনি বিশেষভাবে উদ্বিগ্ন, আওয়ামী লীগ বিশেষভাবে উদ্বিগ্ন বাংলাদেশে এক রকমের ইসলামী চরমপন্থার বিকাশ এবং যেটাকে তিনি মব মেন্টালিটি বলছেন, মব মানসিকতার একটা স্ফুরণের ফলে। শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশে একটা মানে ডেঞ্জারাস মিক্স অফ একটা বিপজ্জনক চরমপন্থা আর মব মানসিকতার মিশ্রণের স্ফুরণ ঘটেছে, এবং তিনি সরাসরি ইউনূস সরকারকে, বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় চলছে সেই ইউনূস সরকারকে তিনি সরাসরি দায়ী করেছেন এই চরমপন্থার বিকাশের জন্য, এই মব চলতে দেওয়ার জন্য, এবং তিনি সুনির্দিষ্টভাবে তাদেরকেই দায়ী করেছেন বাংলাদেশের হিন্দুদের ওপর যে লাগাতার হামলা চলছে সেসব ঘটনার জন্যও। এই প্রশ্নটা আসলে সুনির্দিষ্টভাবে ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে যে ক্রমাগতভাবে হিন্দুদের উপর হামলা হচ্ছে, দীপু দাসের উপর, দীপু দাসকে যে নৃশংসভাবে খুন করা হলো, এর পেছনে কি ধরনের মানসিকতা কাজ করছে এবং কিভাবে এ ধরনের হামলা বন্ধ হতে পারে। শেখ হাসিনা তখন কিন্তু মনে করিয়েছেন যে এই ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে হাজার হাজার হামলার ঘটনা ঘটেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর, এবং তিনি সেক্ষেত্রে বলেছেন যে শুধুমাত্র হিন্দু নয়, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট, পিসফুল মানে শান্তিপূর্ণভাবে বসবাসকারী আহমদিয়া সম্প্রদায়ের মানুষ, এরা প্রত্যেকে হামলার শিকার হয়েছেন এবং এর জন্য কাউকে কোনো জবাবদিহি করতে হয়নি। শেখ হাসিনা বলছেন যে মন্দির, গির্জা, মসজিদ মানে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ, এই সবই ভাঙচুর হয়েছে। তিনি বলছেন কালচারাল এক্সপ্রেশন ইজ বিং ক্রাশড। আমার ধারণা তিনি বাউলদের কথা উল্লেখ করছেন যে বাউলদের উপর সুনির্দিষ্টভাবে হামলার ঘটনা ঘটছে, তাদেরকে ধর্মীয় অবমাননার মামলা দেওয়া হচ্ছে, তাদের যে জীবনাচার সেটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। শুধু সেটাই নয়,
সময় সারা বাংলাদেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন একরকম বন্ধ, মেলা বন্ধ, যাত্রাপালা বন্ধ, এবং এই যে শীতকাল যাচ্ছে আসলে কোনো ওপেন এয়ার কনসার্টও কিন্তু আয়োজিত হতে পারছে না। এই সব মিলিয়ে তিনি বলছেন যে একটা যে সাংস্কৃতিক যে মত প্রকাশের স্বাধীনতা সেটা একেবারে দমিয়ে ফেলা হয়েছে, ক্রাশ করা হচ্ছে। এবং তিনি বলছেন যে উইমেন আর বিং স্টেডিলি পুশড আউট অফ পাবলিক লাইফ, এবং নারীদেরকে মানে জনজীবন থেকে, প্রকাশ্য জীবন থেকে ক্রমাগত সরিয়ে ফেলার একটা প্রক্রিয়া চলছে, এবং এর সবই র্যাডিক্যাল আইডিওলজির নামে, চরমপন্থী আদর্শের নামে এগুলোকে জায়েজ করার চেষ্টা চলছে। এবং এগুলো বাংলাদেশের যে প্লুরালিস্টিক ক্যারেক্টার ছিল, যে একটা বহুত্ববাদের চরিত্র ছিল, সকলে মিলেমিশে থাকার যে একটা স্বভাব ছিল, সেটাকে একটা সেকুলার অ্যান্ড টলারেন্ট বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ এবং যে অন্যের প্রতি সহনশীল যে বাংলাদেশ, সেই বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি মুছে ফেলার জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে। এবং তিনি তখন বলছেন যে এই ভায়োলেন্স, এই সহিংসতা একমাত্র বন্ধ করা যাবে, এর অবসান ঘটানো যাবে যদি বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচিত নেতৃত্বের অধীনে নতুন একটা সরকার গঠিত হয়, যারা কিনা ক্লিয়ারলি উইল রিজেক্ট, যারা সরাসরি চরমপন্থা কে অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, দমন করবে, রিজেক্ট করবে এবং প্রত্যাখ্যান করবে। এবং তিনি বলছেন যে যারা কিনা সকল সংখ্যালঘুকে ফুল অ্যান্ড ইকুয়াল সিটিজেনশিপ, সমমর্যাদার নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আইন অনুযায়ী, সেই রকম একটা সরকারই শুধুমাত্র বাংলাদেশকে এই যে ভয়াবহ ধর্মীয় উগ্রবাদের দিকে বাংলাদেশ চলে যাচ্ছে তা থেকে ফিরিয়ে এনে সকল সহিংসতার অবসান দেশটাতে ঘটাতে পারে। এই সাক্ষাৎকারটি উল্লেখযোগ্য এই কারণে যে তিনি কিন্তু এই সাক্ষাৎকারে সে সময় একেবারেই বলেন না যে এর একমাত্র উত্তর হতে পারে আওয়ামী লীগ, কিংবা তিনি ভারত সরকার যে গিয়ে বিএনপির সঙ্গে একরকমের খাতির করতে চাইলো, এবং সেটার ক্ষেত্রে এটা বুঝতে যে অসুবিধা থাকে না যে বাংলাদেশটা যখন সীমান্তের ওপারে একটা মানে সহিংস ধর্মীয় উগ্রবাদের দিকে যাচ্ছে, তখন ভারত সরকার সবচেয়ে ঝুঁকিহীন মানে একরকমের অপশন হিসেবে, পছন্দ হিসেবে বেছে নিয়েই বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে বা তার দিকে মৈত্রীর হাত বাড়াচ্ছে। শেখ হাসিনা কিন্তু বিএনপি বা তারেক রহমান সম্পর্কে সুস্পষ্ট করে এখানে কিছু বলেন না, কিন্তু তিনি তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই অবস্থায় ভারত সরকার, মোদী সরকারের কাছ থেকে আপনার প্রত্যাশা কি, তখন শেখ হাসিনা বলেন যে ভারত সবসময় বাংলাদেশের একটা বিশ্বস্ত বন্ধু ছিল এবং আমরা সবসময় ভারতের যে সমর্থন সেটাকে ডিপলি ভ্যালু করি, আমরা গুরুত্বের সঙ্গে এর মূল্য দিই। এবং বাংলাদেশে যে ভায়োলেন্সটাকে নর্মালাইজ করে ফেলা হয়েছে, সহিংসতাটাকে একটা নিয়মে পরিণত করা হয়েছে এবং বাংলাদেশের ভেতরে বাংলাদেশকে ভীষণভাবে অস্থিতিশীল করে তোলা হয়েছে, সেটা খুবই স্বাভাবিকভাবেই আমাদের নেইবারদেরকে উদ্বিগ্ন করছে, মানে ভারতকেও উদ্বিগ্ন করছে। তো শেখ হাসিনা বলছেন কারণ ভারত দেখছে বাংলাদেশে পারসিকিউশন হচ্ছে, সুনির্দিষ্টভাবে নির্যাতনের ঘটনা ঘটছে, বাংলাদেশ বিশৃঙ্খল হয়ে পড়েছে এবং বাংলাদেশে মানে দুই দেশের মধ্যকার যে একটা শেয়ার্ড ভ্যালুস ছিল, যে একই ধরনের আদর্শ ছিল, সেগুলো ভেঙে পড়ছে। কাজেই তিনি বলছেন, শেখ হাসিনা এখানে এসে সুস্পষ্ট ভাষায় বলছেন, I urge India to stand firmly for democratic principles. আমি ভারতের প্রতি আহ্বান জানাবো। আমি শেখ হাসিনার এখন পর্যন্ত প্রকাশিত প্রায় সবগুলো সাক্ষাৎকার দেখেছি, মানে পড়েছি, কোনোটাতে আমি এভাবে তাকে সরাসরি আহ্বান জানাতে শুনিনি। এবং আমার মনে হয়েছে যে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনা প্রবাহ, নির্বাচন খুব সামনে, ভারত বিএনপির সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনার এই আহ্বান জানানোর অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনা সরাসরি বলছেন যে I urge India to stand firmly for democratic principles. আমি ভারতের প্রতি আহ্বান জানাই তারা যাতে গণতান্ত্রিক আদর্শের পাশে এসে দৃঢ়ভাবে দাঁড়ায় এবং তারা সংখ্যালঘুদের অধিকার, আঞ্চলিক শান্তি এবং একটা
ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের পাশে এসে শক্তভাবে দাঁড়ায়। মানে সংখ্যালঘুদের সুরক্ষা, আঞ্চলিক শান্তি এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের পক্ষে এসে শক্তভাবে দাঁড়ায়। তিনি বলছেন কারণ একটা স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ শুধুমাত্র আমার জনগণ, বাংলাদেশের জনগণের উপকারে আসবে না, সেটা পুরোপুরিভাবে ভারত এবং পুরো দক্ষিণ এশিয়ার স্বার্থের জন্যই জরুরি। তার মানে শেখ হাসিনা মনে করাতে চাইছেন যে তারেক রহমান 25 তারিখ ফেরবার পরেও কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন ভারতের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করলেন নিয়মিত ব্রিফিংয়ে, এবং ভারতের সংবাদ মাধ্যম জিজ্ঞেসই করলো যে আপনাদের সমর্থনেই তারেক ফিরেছেন বাংলাদেশে, তো এখন কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে গেলেও আপনারা গ্রহণ করবেন, আপনাদের কাছে মনে হবে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে? তখন সুস্পষ্টভাবে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রণধীর জয়সওয়াল বলেছিলেন যে তারেক রহমানের দেশে আগমনটাকেও একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানে লেন্সেই বিবেচনা করা উচিত, একটা অন্তর্ভুক্তি নির্বাচনের কথা মাথায় রেখেই বিবেচনা করা উচিত। তার মানে তারেকের ফেরাটাও সেটারই একটা অংশ। এবং তিনি তখন বলেছিলেন যে ভারত বরাবর বলে এসেছে যে এমন একটা নির্বাচন হতে হবে যে নির্বাচনে সকল দল, সকল মতের ব্যক্তিবর্গ অংশ নিতে পারবেন, তাহলেই সেটাকে একটা ফ্রি ফেয়ার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা যাবে। তার মানে ভারত কিন্তু আওয়ামী লীগ সহ বা সকলের অংশগ্রহণে নির্বাচনটার প্রতি তখনও গুরুত্ব আরোপ করছে ছিল এবং সেটাই তাদের সর্বশেষ অবস্থান। শেখ হাসিনাও সেটাই মনে করিয়েছেন এবং শেখ হাসিনাকে তারপর যখন জিজ্ঞেস করা হলো যে ডু ইউ পার্সোনালি উইশ টু কন্টেস্ট দ্য আপকামিং বাংলাদেশ ইলেকশনস, আপনি কি আগামী বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে চান, যদি বাংলাদেশে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে, নির্বাচনে অংশ নিতে না পারে, সেই নির্বাচন কি বৈধ হবে? শেখ হাসিনা উত্তর দিলেন দ্য রিয়েল ইস্যু ইজ নট ওয়েদার আই পার্সোনালি কন্টেস্ট দ্য ইলেকশন, আমি নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারি কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিকেরা সত্যিকার অর্থেই জেনুইন ডেমোক্রেটিক চয়েস, গণতান্ত্রিকভাবে তাদের পছন্দের দলকে পছন্দ করে নিতে পারলো কিনা। যদি বাংলাদেশের সর্ববৃহৎ এবং মানে সবচেয়ে বেশি সময় নির্বাচিত দল আওয়ামী লীগ ব্যান্ড অর এক্সক্লুডেড, মানে নিষিদ্ধ থাকে অথবা নির্বাচন থেকে বাইরে থাকে, তাদেরকে নির্বাচনে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ কোনোভাবেই বলা যাবে না। এবং যে কোনো সরকার সেভাবে সেই নির্বাচনের মাধ্যমে গঠিত হলে সেই সরকার উইল ল্যাক লেজিটিমেসি, সেই সরকারের বৈধতা থাকবে না। মানে এটাও কিন্তু একটা সুস্পষ্ট বার্তা ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও। এবং তিনি বললেন যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট নোজ, অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার জানে যে যদি আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়, মানে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়, তাহলে আমরা বিপুল গণসমর্থন পাবো এবং শুধুমাত্র দ্যাট ইজ প্রেসাইজলি ওয়াই, ঠিক এই কারণটাতেই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। একটা নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হলে সেটা লাখ লাখ ভোটারকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে, তারা সিম্পলি ভোট দিতে যাবেন না, তারা মানে ভোট দিতে যাবেন না এবং এটা গণতন্ত্র হতে পারে না। এটা হচ্ছে একটা সিলেকশন, এটা হচ্ছে এক রকমের একটা আনইলেক্টেড, অনির্বাচিত সরকার দ্বারা এক রকমের মনোনয়নের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে পরবর্তী সরকারকে নির্বাচনের একটা ব্যবস্থা। শেখ হাসিনা সম্ভবত সেই গণতন্ত্র, সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, ফ্রি ফেয়ার সেই ইলেকশন, যে ইলেকশনের মাধ্যমে একটা বৈধ সরকার বাংলাদেশকে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা এনে দিতে পারবে এবং বাংলাদেশের সকল সহিংসতার অবসান ঘটাতে পারবে, তেমন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশে দাঁড়াতেই ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। কারণ তিনি মনে করিয়ে দিচ্ছেন না হলে ভারত বা পুরো দক্ষিণ এশিয়াতেই শান্তি, স্থিতিশীলতা অসম্ভব হয়ে পড়বে। দর্শক, বলছিলাম বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার মিটিংকে কেন্দ্র করে যে তথ্য আসলো, সেই তথ্যের কথা, সেখান থেকে একটা অন্যরকম তথ্য বেরিয়ে আসলো, যাতে ভেবে নেওয়া যেতেই পারে যে ভারত এখন মনে প্রাণে চাইছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসুক। গণমাধ্যমের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে।
এটা ভারতের কথা, এটা ভারতের প্রধানমন্ত্রীর কথা। প্রধানমন্ত্রীর বার্তাটা প্রণয় ভার্মা তারেক রহমানকে দিয়েছেন, তেমনটা নিশ্চিত করা হয়েছে বিএনপির তরফ থেকে। বিস্তারিত খবরে বলা হচ্ছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। গতকালকে বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এই বৈঠকটা 40 মিনিট দীর্ঘ বৈঠক হয়েছে। ভারতের সঙ্গে বিরাজমান টানাপোড়েন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রত্যাশা জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। আবারও বলছি, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন। স্থিতিশীলতার জন্য দুই দেশ কিভাবে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। মেসেজটা একেবারে ক্লিয়ার। ভারতের প্রধানমন্ত্রীর মেসেজ তারেক রহমানের কাছে প্রণয় ভার্মাকে দিয়ে যে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই পরিচালিত হবে, এটা ভারত চাইছে, এটা ভারতের চাওয়া। তার মানে হচ্ছে যে বিএনপির সঙ্গে ভারতের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং। এই আলোচনা যখন চলছে তখন আমরা বিভিন্ন দিকে বিভিন্ন সাংবাদিকের এরকম কথাও শুনছি যে কিছুদিন আগে জামাতের আমির যেমন বললেন যে ভারতের এক কূটনীতিবিদের সঙ্গে তার বৈঠক হয়েছে, যেটা তিনি গোপন রাখতে বলেছিলেন। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে জামাতের আমির সেটা প্রকাশ করে দিয়েছেন। তার মানে কি ভারত এটাও চাইছে যে জামাতও ক্ষমতায় আসলে তাদের সমস্যা নেই, জামাতের সঙ্গেও এক ধরনের সম্পর্ক তৈরি করতে চাইছে। এরকম আলোচনা যখন ছিল তখন এই বার্তাটা, প্রণয় ভার্মার এই বার্তাটা একটা স্পষ্ট মেসেজ দেয় যে ভারত মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে এখন বিএনপির ওপরেই ভর করতে চাইছে। সৌজন্য সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এই মাহাদি আমিন, যিনি চেয়ারপারসনের প্রেস সচিব, সালেহ শিবলি, চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন, তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাকস তারেক রহমানের সঙ্গে দেখা করেন। ভারতীয় হাইকমিশনের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন ও মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন। এবং বিএনপির তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিশ্ব নেতারা তারেক রহমানের বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেওয়াকে যেমন অভিনন্দন জানাচ্ছেন, তেমনি তারা চাইছেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হোক। যেটা প্রণয় ভার্মার ব্যাপারে স্পষ্ট করে বলা হয়েছে, অন্যদের ব্যাপারে এত স্পষ্ট করে বলা হয়নি। কিন্তু অন্যরা কি বলল সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চাইতে আমার মনে হয় যে 100 গুণ বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের অবস্থানটা কি। প্রতিবেশী ভারতের অবস্থান, এর আগে আমরা জানতাম যে তারা মূলত আওয়ামী কেন্দ্রিক যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশে, এরকম অভিযোগও রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করতে চায়। সেই ক্ষেত্রে আবার উদাহরণ দেওয়া হয় একেবারে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছিল। মুক্তিযুদ্ধ নিয়ে নানান বিতর্ক করার তো আর এখন লোকের অভাব নেই, এবং লোক নতুন নতুন করে গজাচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন নতুন বয়ান দেওয়ার ক্ষেত্রে। গতকালকেও একজন বিতর্কিত মানে সম্পাদক, একটা পত্রিকার, একটা বিতর্কিত পত্রিকার বিতর্কিত সম্পাদক, তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, মানে বঙ্গবন্ধু নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, মুক্তিযুদ্ধ ওই সম্পাদক করেছেন, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশের নতুন ইতিহাস হয়তো সেভাবেই রচিত হবে। যে আলোচনায় ছিলাম যে ভারত এখন মনে করছে যে আওয়ামী লীগের পরে বিএনপির সঙ্গে সম্পর্ক, যদিও বিএনপির সঙ্গে তারা তো এর আগে কাজ করেছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে ছিলেন, বেগম খালেদা জিয়া 10 বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন, সেই সময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আমরা দেখেছি। সুতরাং এটা নতুন কোনো তথ্য নয়, কিন্তু বাজারে চলমান যে প্রচারণা যে ভারত মূলত বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করতে চায়, সেই প্রচারণার বোধহয় অবসান আপাতত হলেও অবসান ঘটতে চলেছে। এবং ভারত তার যে অবস্থান, সেই অবস্থান পরিষ্কার করে দিয়েছে, তারা চাইছে বিএনপি ক্ষমতায় আসুক। এতে করে কি একটু বেশি চাপে পড়ে গেল জামাত এনসিপি জোট? আওয়ামী লীগকে ম্যানেজ করতে বিএনপির নজিরবিহীন চেষ্টা, কিন্তু তা ব্যর্থ, মুহূর্তের মধ্যে ব্যর্থ। আওয়ামী লীগের ঝোঁক নাটকীয়ভাবে জামাতের দিকে। আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিবে, ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা শুনতেই কেমন যেন লাগে, কিন্তু রিয়ালিটি এটা। বিএনপি হাতে পায়ে ধরছে, পারলে আওয়ামী লীগের গু খায়, তারপরে আওয়ামী লীগের ভোট চায়। দেখেন, বিএনপির একজন নির্লজ্জ বাটপার টাইপের নেতা হারুনুর রশিদ, বউ এক বাটপার, জামাই আরেক বাটপার। এই বাটপার হারুন বলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে, কোন আওয়ামী লীগ? গণহত্যাকারী আওয়ামী লীগ। কোন আওয়ামী লীগ? 24 জুলাই আগস্টে কি করেছে কে না জানে, হু ডাজন্ট নো। সে আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে আওয়ামী লীগের কি করা উচিত ছিল? 5 আগস্টের পর নিশ্চিহ্ন করে দেওয়া উচিত ছিল। কিন্তু সেই আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ বললেই তো এখানে অপরাধী, এটা তো এমনিতেই চলে আসে, তাদের হয়রানি করা হলে নাকি থানা ঘেরাও করা হবে। খালেদা জিয়া বছরের পর বছর জেলে ছিল, কোনোদিন এই হারুন বলেছে
যে থানা ঘেরাও করা হবে, জেল ঘেরাও করা হবে, এটা ঘেরাও করা হবে। বিএনপি নেতাকর্মীদের কি অমানবিক নির্যাতন করা হয়েছে, থানায় পুলিশ করেছে। কিন্তু হারুনদের কিছু হয় নাই, তারা হাসিনার প্লট নিয়ে ভালোই শান্তিতে ছিল। পার্লামেন্টে যেহেতু এমডিএমপি ভাব, প্লট কর এই হারুন কোনোদিন বলেছে যে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাও করবো? না। কিন্তু আওয়ামী লীগের প্রতি কি দরদ, থানা ঘেরাও করা হবে, বুঝতে পারছেন? কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় যে হয়রানি শব্দটাকে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য না। কে আওয়ামী লীগকে হয়রানি করছে? সারা বাংলাদেশে একজন নিরীহ আওয়ামী লীগকে ধরা হয়েছে বা ধরছে, পুলিশ করছে, দেখাতে পারবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা রয়েছে, হাজার লক্ষ অজ্ঞাতনামা আসামি রয়েছে, এবং এটা কে না বোঝে যে আওয়ামী লীগ মানে অপরাধ করেনি, এটা কি হতে পারে? মিনিমাম ভোট চুরি করেছে, আর ফ্যাসিবাদী আচরণ বা এগুলো তো আছেই। এবং এখন তারা নাশকতা করার চেষ্টা করছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারা এখন গুলি করে মানুষ হত্যা করছে, এখনো বিভিন্ন জায়গায় শুট ডেট শুনেন না? এরপরে শেখ হাসিনা ভারতে বসে এখনো কি নোংরা উস্কানি দিচ্ছে। তো দর্শক, সেই জায়গায় আওয়ামী লীগের ক্ষেত্রে হয়রানি শব্দটাই তো প্রযোজ্য না। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা, অভিযোগ, এলিগেশনস, প্লেডিংস আপনি যা বলেন, কিন্তু আপনি হয়রানি শব্দটা পেলেন কোথায়? হয়রানি করা হয় সৎ লোকের বিরুদ্ধে, নিরীহ লোকের বিরুদ্ধে। আওয়ামী লীগের সৎ এবং নিরীহ? খালেদা জিয়া, বিএনপি নেতাকর্মীরা এইভাবে সৎ নিরীহ ছিল না, কারণ তাদের পক্ষে দাঁড়িয়ে হারুন কখনো থানা ঘেরাওয়ের কথা বলতে পারে না, এখন থানা ঘেরাওয়ের কথা বলছেন। এবার আসেন আসল কথায়, কেন বলছেন এটা? যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিবে, এই জন্য বলছেন যে দেখছেন আওয়ামী লীগের পক্ষে কিভাবে দাঁড়ালাম, তা আওয়ামী লীগ ভাইরা আপনারা ভোট আমাদেরকে দেন, জাস্ট এই স্বার্থে এই কথাগুলো বলছে। ওকে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এতে কি আওয়ামী লীগের মন গলবে? একটুও না। কারণ দুইটা বিষয়, আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের মন হয়তো বা হারুন মিয়ার এই বক্তব্যে গলবে, তারা ভারতে পালাতে হতে তাদের মন গলায় কিছু আসে যায় না। কিন্তু যারা দেশে আছেন এবং যারা আরেকটা অংশ আছে যাদের মন গলবে, তারা জেলে আছেন। কিন্তু যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভোটার ছিলেন কিন্তু এখন নিরীহ এবং কোনো মামলার আসামি নয়, তাদের কোনো পলিটিক্যাল এম্বিশনও নেই, তাদের উদ্দেশ্য হচ্ছে থেকে খেয়ে পরে মোটামুটি ভালো থাকা, নিরাপদে থাকা, দোকান ব্যবসা চাকরি যা আছে এটা নিরাপদে করা, কোনো চান্দা টান্দা যেন দেওয়া না লাগে, হয়রানির শিকার না হতে, এটা চাই। এখন এই যে জেনারেশনের কথা যারা বললাম, যারা দেশের মধ্যে আছে, যারা জেলে নাই কিংবা ভারতে পালায় নাই, এরা চায় চান্দা মুক্ত থাকতে, নিরিবিলি দেশে থাকতে। আর সেটা জামাত আসলে সম্ভব, এটা তারা ভালোভাবে জানে, আর এই কারণেই তারা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ বিএনপি আসলে আরো একটা মজার ঘটনা থাকে, হারুন যতই বলুক যে থানা ঘেরাও করা হবে, আরে আওয়ামী লীগের কিছু আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা যদি হয়ে থাকে, এটা কারা দিয়েছে? এটা বিএনপি দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে বিজনেস করে, মামলা দিয়ে জিম্মি করে, টাকা আদায় করে, এটা কারা করে? বিএনপি করে। অতএব মিথ্যা মামলা দেয়, হয়রানি করে বিএনপি, আর বলে থানা ঘেরাও করবে। এখন এগুলো যে বিএনপি শাস্ত্র লোকজন করে, মামলা বাণিজ্য, একজনের নাম আসামি তালিকে ঢুকিয়ে দিয়ে বলে যে পয়সা দাও তাহলে কেটে দেবো, আসলে ঢুকিয়েছে সে। এটা যে বিএনপি এইসব মামলাবাজি করে, এটা কে না জানে? সবাই জানে। তাহলে দর্শক, এটি হচ্ছে মজার খেলা, যে আওয়ামী লীগের লোকজন সবাই জানে যে তাদেরকে অন্যায়ভাবে যদি তাদেরকে সামান্যতম হয়রানি করা হয়ে থাকে, এটা বিএনপি করছে, এটা জামাত বা অন্য কেউ নয়। আর ভবিষ্যতে যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করার চেষ্টা করে, তাদের মাসের ঘের কিংবা তাদের কাছ থেকে চাঁদা দাবি করে, মামলা দিয়ে হয়রানি করে, এটা করলে বিএনপি করবে। জামাত কখনো কারো কাছে চাঁদা দাবি করবে না, অন্যায়ভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করবে না। এটা আওয়ামী লীগের লোকজন ভালোভাবে জানে, দীর্ঘ আওয়ামী লীগের লোকজন। যার ফলে তারা বেঁচে থাকার জন্য, যারা আওয়ামী লীগের রিক্সা চালায়, ভ্যান চালায়, ক্ষুদ্র দোকানদার, তারা সবাই জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাস্ট চাঁদাবাজি মুক্ত থাকার জন্য, নিরাপদে বেঁচে থাকার জন্য, মামলা থেকে হয়রানি মুক্ত হয়ে থাকার জন্য। দ্যাটস ইট। আর এখানে হারুন বলছেন যে আওয়ামী লীগ নেতাকর্মী হয়রানি করা হলে থানা ঘেরাও হুঁশিয়ারি। আরে ভাই, আপনি বলছেন তো আওয়ামী লীগের ভোট যেন পান, ভোট পাবেন না কেন? পাবেন, আপনারাই তো মামলা দেন, আপনারাই তো চাঁদা দাবি করেন তাদের কাছে, আপনি ভোট পাবেন কিভাবে? ইটস ইম্পসিবল। ভোট পাবে জামাত। দেখেন এখানে জামাতের রাজনীতি দেখেন, জামাতকে আওয়ামী লীগের পক্ষেও কিছু বলতে হয় না, আওয়ামী লীগের দালালিও করতে হয় না। কিন্তু বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে বলে আওয়ামী লীগের ভোট চায়, কিন্তু মজার বিষয় এতে বিএনপি নিজেদের ভোট নাই হয়ে যাচ্ছে। এই জন্য ভালো হলে পরিস্থিতির সুযোগ আপনি পাবেন। জামাত ভালো, সহজ, যোগ্য, আওয়ামী লীগের পক্ষে জামাতকে বলতে হয় না, কিন্তু আওয়ামী লীগের লোকজন খুঁজে নেয় যে জামাতকে ভোট দিতে হবে। কারণ কি? অ্যাটলিস্ট চাঁদা তো দেওয়া লাগবে না, আমাকে তো তারা হত্যা করবে না কিংবা কোনো অন্যায় অবিচার আমার উপর করবে না। আর একদম যারা বড় ফৌজদারি অপরাধী আওয়ামী লীগ, তাদের কথা ভিন্ন, তাদেরকে পিটান। তারা বিএনপির সাথে জোটে রাজি হতে পারে, কারণ যারা সন্ত্রাসী আওয়ামী লীগ, তাদের সন্ত্রাসের সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে বিএনপির মতো একটা শক্তি তাদের ভর করা গেলে কিছুটা সম্ভব। কিন্তু সাধারণ আওয়ামী লীগের লোকজন কিছুতেই বিএনপিকে ভোট দিবে না, কোন দুঃখে দিবে? এই যে কথা, এটা কত বড় ধৃষ্টতাপূর্ণ দেখেন হারুনের। আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাও করা হবে, দুঃখজনক কথা। আওয়ামী লীগ যে নিরাপরাধ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হলে জনগণকে সঙ্গে থানা ঘেরাও হুঁশিয়ারি দিয়েছে। আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার এখানে আর কিছু বাকি আছে? এতে তো বিএনপির নিজের ভোটে হারুন সাহেব হারিয়েছেন। আর অরিজিনাল আওয়ামী লীগ তারা আপনাকে ভোট দিবে না, তারা ভোট দেবে নীরব ডিপিতে জামাতকে। হারুন রশিদ বলেন, বর্তমান আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না এবং তাদের কোনো প্রতীক নেই। এখন তা কাকে ভোট দিবে, জামাত ইসলামী নাকি বিএনপি? তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু কেউ যদি হারুন এমপিকে ভোট দেবে এমন সন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার বা হয়রানি করা হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সোরের মনে পুলিশ